আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে আরো 10,000 অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা করছে পেন্টাগন। তেহরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার প্রস্তুতির পাশাপাশি সামরিক শক্তি ও বিকল্পগুলো আরো বাড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ, যা নিশ্চিত করছে পশ্চিমা বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে এই পরিকল্পনার সঙ্গে যুক্ত পেন্টাগনের একজন সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল তাদের কলমে উল্লেখ করেছে যে এই অতিরিক্ত 10,000 সৈন্য ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের যে 82 প্যারাট্রুপার্স বাহিনী রয়েছে তাদের সঙ্গে যুক্ত হবে। এখন এই অতিরিক্ত 10,000 সেনা সদস্যদের কোথায় মোতায়েন করা হবে, তারা কোথায় থাকবেন, এই বিষয়ে যদিও পরিষ্কার করা হয়নি। তবে পেন্টাগন অনেকটাই নিশ্চিত করেছে যে এই পুরো সামরিক বাহিনী ইরানের যে খার্ক দ্বীপ রয়েছে তাতে অপারেশন চালানোর জন্য যে রেঞ্জে থাকা দরকার এর আশেপাশেই কিন্তু এরা মোতায়েন থাকবে। মানে এরা আশেপাশের দেশগুলোতে এরা থাকবে। দেখুন, যুক্তরাষ্ট্র অতিরিক্ত আরো 10,000 সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েন করবে। এখন মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো তো আর বসবাসের তেমন উপযুক্ত নেই। তাহলে এই অতিরিক্ত বিপুল পরিমাণের সেনা সদস্যরা কোথায় থাকবেন, কোথায় গিয়ে তাদের সামরিক মিশনের প্রস্তুতি নেবেন? দেখুন, এই বিষয়ে যেমনটা জানা যাচ্ছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ভেতর যে বেসামরিক হোটেল মোটেলগুলো রয়েছে সেখানেই তারা অবস্থান করবেন, যেমনটা বর্তমানেও কিন্তু তারা রয়েছেন। এখন এই বিষয়টিকে কেন্দ্র করে ইরান কিন্তু খুবই সতর্ক। ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবে ঘোষণা দেওয়া হয়েছে, মধ্যপ্রাচ্যের যে কোনো হোটেলে যদি যুক্তরাষ্ট্রের সেনারা অবস্থান করে সেগুলো তাদের প্রেক্ষাপটে বৈধ টার্গেট হিসাবে বিবেচিত হবে এবং তারা আক্রমণ করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেখারচি তার বক্তব্যে বলেন, যখন আমেরিকান সেনা একটি হোটেলে প্রবেশ করে তখন আমাদের দৃষ্টিকোণ থেকে সেই হোটেলটি আমেরিকার হয়ে যায়। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমেরিকানদের আমাদের উপর আঘাত হানতে আমরা দেব না। তারা যেখানেই থাকুক না কেন আমাদের আঘাত আনতেই হবে। এখানে বলে রাখা ভালো, গত বৃহস্পতিবার 26শে মার্চ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আঘারচি তার বক্তব্যে অভিযোগ করেন, মার্কিন বাহিনী উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত যে জিসিসি দেশগুলো রয়েছে তার সাধারণ মানুষকে মানব ঢাল হিসাবে ব্যবহার করছে, আর এই জন্যই কিন্তু তারা বেসামরিক এলাকায় লুকিয়ে থাকছেন। দেখুন, একদিকে যখন কথিত যুদ্ধবিরতির আলোচনা চলছে, অপরদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত আরও 10,000 সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। ঠিক এমতো অবস্থায় মধ্যপ্রাচ্যের ইরানের সঙ্গে যে সংঘাত সেটা নতুন পর্যায়ে চলে গেছে। কারণ হঠাৎ করেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে গতকাল ভোর রাতের দিকে ইরানের যে পরমাণু স্থাপনা রয়েছে সেখানে সরাসরি হামলা করে বসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আল জাজিরা এবং অন্যান্য বড় বড় যে সংবাদ মাধ্যম রয়েছে এই খবরের সত্যতা স্বীকার করেছে এবং তারা এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে। দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট থেকে যেমনটা জানা যায়, গতকাল রাতে ইরানের পরমাণু স্থাপনায় যে হামলা হয়েছে এর প্রধান টার্গেট ছিল আরাক হেভি ওয়াটার প্লান্ট, যেটি মার্কাজিস প্রদেশের আরাক শহরে মানে ইরানের কেন্দ্রীয়ভাবে অবস্থিত। এটি সম্ভাব্য যে প্লুটোনিয়াম উৎপাদন রয়েছে তা ব্যবহার হতে পারে বলে ইসরায়েল মনে করে। আর দ্বিতীয় যে হামলাটা হয়েছে সেটা আরকাজ ইলোক্কো প্রোডাকশন প্লান্টে, ইজত প্রদেশের কাছে আরকান্দে এটা অবস্থিত। এটি ইরানের একমাত্র যে পরমাণু রয়েছে, পরমাণু আকরিক তার প্রসেসিং বা প্রক্রিয়াজাত কেন্দ্র। এখান থেকেই কিন্তু ইউরেনিয়ামের আকরিককে মূলত ইউরেনিয়াম এনরিচমেন্ট করার জন্য যে অবস্থান রয়েছে তা দিকে তারা তৈরি করে। আর এই দুইটি কেন্দ্রে কিন্তু শক্তিশালী এই হামলা করেছে ইসরায়েল। যদিও এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র দায় দায়িত্ব স্বীকার করেনি, ইসরায়েল এই দায়িত্ব স্বীকার করেছে। তবে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম গুরুত্ব সহকারে এটি বলছে যে যুক্তরাষ্ট্রের সমন্বয় করেই কিন্তু এই হামলাটা হয়েছে। কারণ যুক্তরাষ্ট্রের সহযোগিতা ব্যতীত এই ধরনের হামলা করা একেবারে প্রায় ইম্পসিবল। এখন ইসরায়েল যখন ইরানের পরমাণু স্থাপনায় নতুন করে আক্রমণ করেছে এই বিষয়ে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পক্ষ থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগারচি। পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন এর চড়া মূল্য ইসরায়েলকে দিতে হবে, পাল্টা হামলা অবশ্যই ইসরায়েলের পরমাণু স্থাপনায় হবে, এমন ঘোষণা দিয়েছে ইরান। দেখুন, ইরান যেমনটা বলে তেমনটা বাস্তবায়ন করে। এর পূর্বেও কিন্তু তাদের কথাবার্তা থেকে এর অনেক কিন্তু বার্তা পাওয়া গেছে। নতুন করে ইসরায়েলের এই হামলার পরপরই ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলো হাই রিস্কে রয়েছে।
দেখুন, যদিও আলোচনার কথা বলা হচ্ছে বা সমঝোতার বিষয়ে ইতিবাচক পরিস্থিতি রয়েছে যুক্তরাষ্ট্র দাবি করছে, তবে বাস্তবিক অর্থে এই হামলার পর সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধক্ষেত্র সেটি একটি নতুন স্তরে পৌঁছে গেছে। এখন কিন্তু হামলা আরও শক্তিশালী হবে এবং পারমাণবিক যে বিপর্যয় রয়েছে তার আশঙ্কাও কিন্তু রয়েছে। যদিও ইরানের বিরুদ্ধে যে হামলা করেছে ইসরায়েল, এই বিষয়কে কেন্দ্র করে এখন পর্যন্ত যে নিউক্লিয়ার লিকেজের ঘটনা বা যে রেডিয়েশন ছড়িয়ে যাওয়ার যে বিষয়টা, সেটা এখনো হয়নি, এই বিষয়ে নিশ্চিত করছে ইরান এবং আন্তর্জাতিক সংস্থাগুলো। তবে হামলা হয়েছে, হামলা আশেপাশেই হয়েছে, পুরো রিয়্যাক্টরে হয়নি। ইরানও ঠিক একই ধরনের পরিস্থিতি ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে বাস্তবায়ন করবে। দেখুন, পূর্বে যে যুদ্ধ বিভিন্ন ধরনের সামরিক স্থাপনায় পাল্টাপাল্টি হামলার মধ্যে সীমাবদ্ধ ছিল, সেই যুদ্ধ বা সেই সামরিক হামলা এখন পারমাণবিক ক্ষেত্রে গিয়ে পৌঁছেছে। আজকে ইরানের সামরিক স্থাপনার পরিবর্তে পারমাণবিক স্থাপনায় আক্রমণ হয়েছে। নিশ্চিতভাবেই ইরান তার পাল্টা হামলা হিসাবে আজকে সারাদিন নয়তো রাতের ভেতরই ইসরায়েলি পরমাণু স্থাপনায় আক্রমণ করতে পারে, যেমনটা তারা ঘোষণা দিয়েছে। দেখুন, এমন একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে রাশিয়ার আহ্বানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র, চীন এবং ত্রিপক্ষীয়ভাবে আরও কিছু দেশ জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উত্তেজনা কমানো এবং যুদ্ধ থামানোর প্রচেষ্টা করেছে। তবে এই ক্ষেত্রে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশগুলো এই ইরান এবং ইসরায়েলের ইস্যুকে কেন্দ্র করে একমত হতে পারেনি, যার জন্যই কিন্তু এই রুদ্ধদ্বার যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেটা ব্যর্থ হয়েছে এমনটাই শোনা যায়। চূড়ান্তভাবে সকল পক্ষ মিলে একটি বিবৃতি দিতে চেয়েছিল যাতে জরুরি ভিত্তিতে এই পরিস্থিতি থামানো হয় এবং হামলা বন্ধ করে। তবে এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভেটো এবং যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে নিরাপত্তা পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার এই বৈঠকটি চূড়ান্তভাবে কিন্তু বড় ধরনের সফলতার আলোর মুখ দেখেনি। এখন দেখুন, নিরাপত্তা পরিষদের যে বিষয়টা রয়েছে, দীর্ঘদিন ধরেই কিন্তু তাদের এই সকল পরিস্থিতিকে কেন্দ্র করে শক্তিশালীভাবে ভূমিকা রাখার যে ক্ষেত্রগুলো সেটা অনেকটাই সীমাবদ্ধ এবং বলতে পারে অনেকটা ধূসর হয়ে গেছে। কারণ শেষ কবে নিরাপত্তা পরিষদ এই ধরনের যুদ্ধ থামানোর জন্য বা ন্যায্য অধিকার আদায়ের জন্য শক্তিশালী পদক্ষেপ নিয়েছে তা কিন্তু অনেকে স্মরণ করে বলতে পারবেন না। বিশেষ করে ভেনেজুয়েলার অভ্যন্তরে যখন প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসা হলো। এছাড়াও বর্তমান পৃথিবীর নিরাপত্তার বিষয়কে কেন্দ্র করে এই ধরনের আরও বহু আলোচিত বিষয় রয়েছে, যেখানে নিরাপত্তা পরিষদ তাদের যে কাঙ্ক্ষিত ভূমিকা সেটা রাখতে পারেনি। এই ক্ষেত্রেই কিন্তু বর্তমানে জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদের ভূমিকার বিষয়টা অত্যন্তভাবে সমালোচিত এবং প্রশ্নবিদ্ধ। দেখার বিষয়, নিরাপত্তা পরিষদে এই বিষয়কে কেন্দ্র করে সমাধানের যে রাস্তাটা ছিল সেটা তো বন্ধ হয়ে গেল। এখন সামরিকভাবে হামলা এবং পাল্টা হামলার বিষয়টা কোথায় গিয়ে কি সমাধান আনে নাকি আরও জটিল করে, সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।